প্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা রইল। গত কদিন থেকে ভিডিও করতে পারিনি অসুস্থতার কারণে, সেটি বলেছিলাম। আসলে বাংলাদেশ আজকে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে খারাপ একটি সময় অতিক্রম করছে। 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম বিদেশিদের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানি দখলদারদের বিরুদ্ধে, এবং আমাদের সেই যুদ্ধের একটা গন্তব্য ছিল, সেখানে একটা গতি ছিল, একটা নীতি ছিল, একটা আদর্শ ছিল। সেই নীতি, আদর্শ, গতি এবং গন্তব্য দিয়ে আমরা 1971-এর 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ করে একটি স্বাধীন দেশ তৈরি করেছিলাম। সেই স্বাধীন স্বদেশ তৈরির ক্ষেত্রে আমাদের যে সহযাত্রী ছিলেন তারা ছিলেন ভারতীয় উপমহাদেশ, অর্থাৎ ভারত মহাদেশ, অর্থাৎ ভারত আমাদেরকে অস্ত্র দিয়েছে, অন্ন দিয়েছে, ট্রেনিং দিয়েছে, নিজেদের সীমান্ত খুলে দিয়ে নিজের দেশে আশ্রয় দিয়েছে। শুধু কি তাই, 1 কোটি মানুষ 1971 সালে ভারতে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছিল জীবন বাঁচানোর জন্য, সম্ভ্রম বাঁচানোর জন্য, শিশুদের জীবন রক্ষা করার জন্য, বৃদ্ধদের জীবন রক্ষা করার জন্য। সেই ভারত উদারভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিল। পৃথিবীর নানা দেশে ডিপ্লোমেসির মাধ্যমে বাংলাদেশের জন্য জনমত তৈরি করেছে। পৃথিবীর নানা দেশ থেকে অস্ত্র সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদেরকে দিয়েছে, গেরিলাদেরকে দিয়েছে। সেই ভারত গত 53 বছরে বাংলাদেশের একটি কণা মাটিও দখল করার চেষ্টা করেনি এবং দখল করেনি। উপরন্তু ভারতের সাথে 74 সালে ইন্দিরা মুজিব একটি চুক্তি হয়েছিল যে সীমান্তে যে ছিটমহল আছে সেই ছিটমহলগুলোর বিনিময়ের জন্য। 54 বছরের মধ্যে 50 বছর কেটে গেলেও এই চুক্তিটি বাস্তবায়িত হচ্ছিল না। পরবর্তীতে এই মোদী সরকার শেখ হাসিনার সাথে এই সমঝোতা করে সেই চুক্তিটি বাস্তবায়িত হলো। ভারত তার 1500 হেক্টর জায়গা বাংলাদেশকে বেশি ছেড়ে দিয়েছে, দিয়ে এই সমস্যার সমাধান করেছে। শুধু কি তাই, হার্ডিঞ্জ ব্রিজের নিচ দিয়ে তখন ট্রাক চলতো, গঙ্গার বুকে পানি নেই, সেই পানির জন্য যে হাহাকার। আমরা বিএনপিকে, বাসানির দলকে, ওই মামুনুল হকের বাপকে দেখেছি পারাক্ষা অভিমুখে লং মার্চ করে, কিন্তু পানি আর আসে না। শেখ হাসিনা এসে ভারতের সাথে বন্ধুত্বের ভিত্তিতে একটি চুক্তি করলেন, গঙ্গার পানি চুক্তি। সেই গঙ্গার পানি চুক্তিটি 2026 সালের সেপ্টেম্বর মাসে শেষ হয়ে যাবে। মনে হচ্ছে আজকের দিনে যে অবস্থা, গঙ্গা আবার শুকিয়ে কাঠ হয়ে যাবে, চৌচির হয়ে যাবে গঙ্গার তলদেশ। কারণ ভারত গঙ্গা চুক্তি আর নবায়ন করবে না। কেন করবে না? কারণ শত্রু রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ এখন 3 নম্বরে। তাহলে আপনি আসুন, দেখুন যে বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে। যে ভারত 1971 সালে আমাদেরকে সহযোগিতা করেছে, গঙ্গার পানি চুক্তি করেছে, যেই ভারত আমাদের সীমান্ত সমস্যার সমাধান করে দিয়েছে, ভারতের সাথে তালপট্টি অঞ্চলে আমাদের 25,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা নিয়ে ডিসপিউট ছিল, সেটা ভারতের দখলে ছিল। আরবিট্রেশনের মাধ্যমে শেখ হাসিনার সাথে পরামর্শ করে মোদি সেটারও সমাধান করে দিলেন। সেখানে বাংলাদেশ পেল 21,500, ভারত পেল 4,500। না সরি, বাংলাদেশ পেল 20,500 আর ভারত পেল 4,500 বর্গ কিলোমিটার। তারপর সমাধান হলো। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর, আওয়ামী লীগের সরকারের পরাজয় হওয়ার পর, মৌলবাদী সন্ত্রাস যখন বাংলাদেশটাকে দখল করলো, মৌলবাদের গডফাদার ডক্টর ইউনূস যখন বাংলাদেশের ক্ষমতায় বসলো, বাংলাদেশকে বিক্রি করার যে নীল নকশা নিয়ে ডক্টর ইউনূস বাংলাদেশে ঢুকলো, সেই নীল নকশা ধীরে 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 বাংলাদেশকে ঘায়েল করতে শুরু করলো। এখন বাংলাদেশ তার বন্দরটি দিয়ে দিল আমেরিকাকে, আরেকটি বন্দরের দায়িত্ব দিয়ে দিল এই ডেনমার্ককে। আমাদের সমুদ্র সীমা এখন আর আমাদের হাতে নেই, বিন্দেশি বেনিয়াদের হাতে চলে গেছে বাংলাদেশের সমুদ্র সীমা। বাংলাদেশ এখন একটি বঙ্গুর রাষ্ট্র। এই বঙ্গুর রাষ্ট্রে আজকে প্রথম আলো ভাঙে, কালকে অমুকের বাড়ি ভাঙে, পরশুদিন অমুকের বিজনেস ভাঙে। এইভাবে করতে করতে বাংলাদেশটি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। ভারতকে হুমকি দেওয়া হচ্ছে, কূটনীতিক সমস্ত শিষ্টাচারকে লঙ্ঘন করে বলা হচ্ছে ভারতের 7 সিস্টারকে দখল করা হবে। ভারতের গতকাল থেকে, গত 2 দিন থেকে ভারতীয় হাই কমিশনে হামলা হচ্ছে, ভারতীয় দূতাবাসগুলোতে আক্রান্ত হচ্ছে,
মানুষকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, আর্মি পুলিশ দিয়েও থামানো যাচ্ছে না। এই লাল বদরেরা কারা? 1971 সালের আলবদররা নাম বদলিয়ে এখন লাল বদর হয়েছে। সেই লাল বদরদের সর্দারদের একজন ছিল হাদি, যিনি ইতিমধ্যে পরলোক গমন করেছেন। তার বিদায়ী আত্মার শান্তি কামনা করতে গিয়ে আগুন জ্বালানো হচ্ছে, রাস্তাঘাট ভাঙা হচ্ছে, 32 নম্বরের ভাঙা বাড়িতে আবার বুলডেজার চালানো হচ্ছে। এমনি করে এইভাবে যেই বাংলাদেশকে আপনারা দেখছেন, ভারতকে এত বড় প্রতিবেশীকে যে চ্যালেঞ্জ আপনারা ছুড়ে দিচ্ছেন, এর ফলাফল কি হবে? ভারত তার স্ট্র্যাটেজি ঠিক করছে। ভারত স্ট্র্যাটেজি ঠিক করছে বাংলাদেশকে পুরোটা নিয়ে নিবে নাকি প্যারালাইজড করে দিবে। আপনারা ভাবছেন ভারতের কোনো ক্ষমতা নেই? না, ভারত তো খিস্তি খেউর করবে না। ভারত তো আপনার মতো রাস্তার বস্তির ছেলেমেয়েদের মতো হাহাকার এরকম গালিগালাজে লিপ্ত থাকবে না। ভারতের যে কাজ, আপনারা সেটা যদি দেখেন, সেটা যদি ঘটে যায়, এই বাংলাদেশটি আর থাকবে না। আপনারা জানেন আমাদের সেনাপ্রধান বলেছিল, আপনারা যদি ঠিক না হন এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকবে না। তার এই কথাটি, তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধান, এটা সিগনিফিক্যান্স কোথায় একটু খোঁজ করে দেখেন। ভারত বাংলাদেশের চারপাশে তার সেনা উপস্থিতি 10 গুণ বাড়িয়ে দিয়েছে। যেই কোনো সময় ভারতীয় সেনারা তাদের প্রয়োজনীয় জায়গায় আঘাত হানতে পারে। আপনি কি করবেন? ভারত আক্রমণ করবেন? করেন, দেখি ভারত আক্রমণ করেন। আপনি ভারত আক্রমণ করতে পারবেন না। আপনারা পারবেন বাংলাদেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগাতে। এই 18 কোটির মানুষের মধ্যে 9 কোটি মানুষ নিহত হবে। এই 9 কোটি মানুষের লাশের গন্তে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে মানুষ বসবাস করতে পারবে না। এই হায়নারা বাংলাদেশে এই শুয়োরদের হাতে ক্ষমতা যাওয়ার পর শুয়োররা যেভাবে আস্ফালন শুরু করেছে বাংলাদেশে, এই বাংলাদেশটিকে একটি জাহান্নাম না বানিয়ে তারা ছাড়বে না। ভারত অনেক চেষ্টা করেছে, অনেক নমনীয় থেকেছে। ভারত মনে করেছে বাংলাদেশ একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র, তার রাষ্ট্রের সমস্যা তারা সমাধান করবে। আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমরা উদ্বিগ্ন, আমাদের ইন্টারেস্ট আছে, আমাদের সম্পর্ক আছে, কিন্তু বাংলাদেশের সমস্যা বাংলাদেশে সমাধান করুক। কিন্তু বাংলাদেশ তার সমস্যাটাকে ভারত পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখেন, তারেক রহমান 17 বছর কিন্তু লন্ডনে নির্বাসনে ছিলেন। কই, লন্ডনে নির্বাসনে থাকা অবস্থায় বাংলাদেশের কেউ তো লন্ডন আক্রমণের কথা বলেনি, কেউ তো লন্ডনে এসে এই তারেক রহমানকে নিয়ে যাওয়ার জন্য বলেনি। শেখ হাসিনা কিন্তু আগেও ভারতে নির্বাসিত ছিলেন দীর্ঘদিন। কই, তখন তো জিয়াউর রহমান যাইয়া ভারত আক্রমণের কথা বলেনি। কিন্তু আজকে কেন হচ্ছে? আজকে আপনাদেরকে বুঝতে হবে, বাংলাদেশটাকে একটা যুদ্ধক্ষেত্র বানানোর চেষ্টা চলছে। সেখানে ভারতকেও যুদ্ধে অংশগ্রহণ করানোর চেষ্টা চলছে। চায়না এবং পাকিস্তান ইন্ধন দিচ্ছে। আমেরিকা খুব দূরে বসে মিটমিট করে হাসছে। তাদের কথা হচ্ছে, অস্ত্র বিক্রি করতে হলে তো একটি যুদ্ধক্ষেত্র লাগবে, আর সেই যুদ্ধক্ষেত্রে অস্ত্র বিক্রি করবে আমেরিকা এবং চায়না। আর আপনি যা উৎপাদন করবেন, যা পাবেন, বিদেশিদের কাছে খণ্ড খণ্ড রাষ্ট্র বিক্রি করবেন। সেখান থেকে যে টাকা পাবেন সেই টাকা দিয়ে অস্ত্র কিনে যুদ্ধ করবেন। এই যুদ্ধ কতদিন চালাবেন, কতদিন চলবে যুদ্ধ আমরা জানি না, কিন্তু আমাদের সোনার বাংলা ধ্বংস হয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসকে অনিবার্য করে যারা তুলছে তারা হচ্ছে মৌলবাদী শ্রেণীর মানুষ, হাদিদের মতো নর্দমার কীট। এই নর্দমার কীটেরা নিজেরাও মরবে, দেশটাকেও ধ্বংস করবে। হাদি মারা গেছে, হাদির সাথে তার বান্ধবীও মারা গেছে, আরো কতজন মারা যায় আমরা জানি না। কিন্তু এদের মৃত্যু, এদের রক্ত এ দেশে শান্তি বয়ে আনবে না। কারণ এইসব পশুদের রক্ত দেশকে পবিত্র করবে না, অপবিত্র করবে। এই অপবিত্র ভূমিতে আরো বেজন্মার জন্ম হবে। সেই বেজন্মারা এই দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ভারত আমাদের বড় প্রতিবেশী। আজকে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করার চেষ্টা করে, বঙ্গোপসাগরের লোনা জলে জাপ দেওয়া ছাড়া বাংলাদেশের এই মৌলবাদী, এই ধর্মাশ্রয়ী সাম্প্রদায়িক জঙ্গিদের আর কোনো পথ খোলা থাকবে না। পাকিস্তান তাদেরকে নিতে হেলিকপ্টার পাঠাবে না, উড়োজাহাজ পাঠাবে না, কারণ ভারতের সীমারেখার উপর দিয়ে ভারত কোনো বিমানকে যেতে দেবে না তখন। আসুন, বাংলাদেশ আমাদের দেশ, 30 লক্ষ মানুষের
জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, 2.5 লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে অর্জিত বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের অক্লান্ত শ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এর স্বাধীনতাকে আমরা রক্ষা করি, এই মানুষদের জীবনকে আমরা রক্ষা করি। আমরা যদি না জাগি মা, কেমনি সকাল হবে, তোমার ছেলে উঠলে বাগো, রাত পোয়াবে তবে। আপনারা জেগে উঠুন, যারা শান্তিপ্রিয় মানুষ, যারা কবিতা ভালোবাসেন, যারা সংস্কৃতিকে ভালোবাসেন, যারা মানবতা বোধকে ভালোবাসেন, যারা নিজেকে ভালোবাসেন, যারা তার রাষ্ট্রকে ভালোবাসেন, তারা যদি জেগে না ওঠেন, তাহলে এই সন্ত্রাসী, এই মৌলবাদী, এই সাম্প্রদায়িক শক্তি আপনার দেশটাকে গিলে খেয়ে ফেলবে। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। বাংলাদেশ এখন পাকিস্তানময় হয়ে গেছে। 71-এর স্মৃতি তো বহু দূরে চলে গেছে, মানে যারা এখন বাংলাদেশের শাসন ক্ষমতায় তাদের সৌজন্যে। এবং এখন আবার একটা কথা শোনা যাচ্ছে যে পাকিস্তান 71-এর মার্চে যে গণহত্যা ঘটেছিল, বুদ্ধিজীবী হত্যা ঘটেছিল রাত্রের অন্ধকারে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে, সেটাও নাকি পাকিস্তান করেনি, সেটা নাকি করেছে বাংলাদেশের যে ভারতীয় সেনারা, তারা গিয়ে নাকি সেটা করেছে। আর এইটা কেন এটা পাকিস্তান করেনি, তারও সব অদ্ভুত কারণ। যে ভাইয়ের রক্ত, পাকিস্তানের সেনারা কখনো ভাইয়ের রক্তে নিজেদের হাত রাঙাতে পারেন না। মুসলিমের রক্ষক হচ্ছে পাকিস্তান। সুতরাং বাংলাদেশের মুসলিম বুদ্ধিজীবী হোক আর যারাই হোক, তারা তো মুসলিম, তাদের রক্তে পাকিস্তান তাদের হাত রাঙাতে পারে না, সেটা করেছে ভারতীয় সেনা। এমন কথাও শুনতে হচ্ছে। এই দুর্ভাগ্য, সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব না। এখানে আমি এখন আলোচনার যেটা বিষয়টা নিয়ে করব, সেটা হচ্ছে পাকিস্তানের কি সত্যি মুসলিমদের রক্ষক, মুসলিমদের মিত্র, শত্রু নয়, এই বিষয়টা নিয়ে। CNN নিউজ 18 সংবাদ মাধ্যম অক্টোবরে একটি সংবাদ প্রকাশ করেছে, যার হেডলাইন হলো পাকিস্তানস ইসরায়েল ইউ-টার্ন, 20,000 troops to be sent to Gaza in post-war stabilization mission। এর বাংলা অর্থ হলো ইসরায়েলের ব্যাপারে পাকিস্তান উল্টো পথে হাঁটলো। যুদ্ধবিরতি ঘোষণার পর গাজাকে স্বাভাবিক করতে পাকিস্তান সেখানে 20,000 সেনা পাঠাচ্ছে। পাকিস্তানি সেনার কি কাজ গাজায় গিয়ে? তারা ইসরায়েলের হয়ে গাজায় অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখবে, হামাসকে নিরস্ত্র করবে, ফিলিস্তিনিরা যাতে সীমান্ত অতিক্রম করে গাজায় না ঢুকতে পারে সেটা দেখবে। ইসরায়েলের হয়ে গাজাকে সুরক্ষিত রাখার দায়িত্ব এবং গাজার পুনর্নির্মাণ প্রচেষ্টায় সাহায্য করা হচ্ছে পাকিস্তানি সেনার কাজ। এক কথায়, প্যালেস্টাইনের মানুষকে গাজা থেকে চিরকালের জন্য নির্বাসিত করার ইসরায়েল মাস্কিনি চক্রান্ত বাস্তবায়িত করবে পাকিস্তানের সেনা। CNN নিউজ 18 সংবাদ মাধ্যমের অক্টোবর 2025-এর ওই একই রিপোর্টে আরো বলা হয়েছে যে পাকিস্তান প্রতি সেনা যাদেরকে পাঠাবে, তাদের জন্য ইসরায়েল থেকে $10,000 করে দাবি করেছিল মাথাপিছু, সেনার মাথাপিছু। কিন্তু ইসরায়েল শুধু $100 অফার করেছিল, রাজি হতে চায়নি পাকিস্তান। কিন্তু আমেরিকা শাসিয়ে দিয়েছে, টাকার বিষয়টা তোমরা দেখবে না, আমরা কথা বলবো ইসরায়েলের সঙ্গে, তোমরা সেনা পাঠাও। না পাঠালে ট্রাম্প কি করবেন? ট্রাম্পের প্রশাসন সম্প্রতি 2025-এর এই ডিসেম্বরে, একেবারে সম্প্রতি, পাকিস্তানের F-16 বিমান বহর যেগুলো আমেরিকা পাঠিয়েছিল, তাদের আধুনিকীকরণের নাম করে $686 মিলিয়ন প্যাকেজ অনুমোদন করেছে। সেটা দেবে না যদি পাকিস্তান সেনা পাঠাতে রাজি না হয়। এছাড়া IMF এর, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের $7 বিলিয়ন যে ঋণ এবং $1.4 বিলিয়ন যে জলবায়ু স্থিতিস্থাপকতার তহবিল, সেটাও আটকে দেয়া হবে।
বিশ্ব ব্যাংক থেকে ঋণ মিলবে না, বকেয়া ঋণের কিস্তি পরিশোধ করার জন্য চাপ আসবে এবং ইসলামী উপসাগরীয় রাষ্ট্রগুলোকে বলে দেয়া হবে পাকিস্তানকে কোনো আর্থিক সাহায্য যেন না দেয়া হয়। আরো আছে 9/11-এর সেই যে টুইন টাওয়ার ধ্বংসের প্রেক্ষিতে যে নিষেধাজ্ঞা বা স্যাংশন পাকিস্তানের ওপর চাপিয়েছিল আমেরিকা, তার বেশ কিছু এখনো আছে, সেটা কিন্তু তোলেনি আমেরিকার কথা না শুনলে সেই স্যাংশন থেকেই যাবে। চাপের রাজনীতি খুব ভালো বোঝে আমেরিকা। বাইডেন সাহেব যাওয়ার আগে গত বছর ডিসেম্বরে পাকিস্তানের মিসাইল প্রোগ্রামে নিষেধাজ্ঞা আরোপ করে গিয়েছেন। আসিম মুনির খুব চেষ্টা করছেন ট্রাম্প সাহেবের মন জুগিয়ে এই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে, আর ট্রাম্প সাহেবও বুঝে গেছেন পাকিস্তানের কোনো উপায় নেই। এমনই ভিখিরির দশা হয়েছে পাকিস্তানের। সুতরাং জাদ ভাই ফিলিস্তিনিদের রক্তে মাখা হাত, সেই রক্তে মাখা ভাত যদি খেতে হয় তাতেই বা ক্ষতি কি? তাছাড়া পাকিস্তানের রক্তে আছে, সধর্মী ভাইয়ের রক্তে হাত রাঙানোর লম্বা ইতিহাস। বাংলাদেশের কথা তো শুরুতে বলেছি, সেটা তো অনেকে মানতে চাইছেন না, না মানুন। তাহলে শুনুন, এই প্যালেস্টাইনিদের কি করেছিলেন পাকিস্তানি জেনারেল জিয়াউল হক সাহেব, সেটা তো খুব পুরনো ইতিহাস নয়। জর্ডানে, ওই মধ্যপ্রাচ্যের জর্ডানে ব্ল্যাক সেপ্টেম্বর 1970 নামে কুখ্যাত হয়ে রয়েছে সেই ঘটনা। ব্রিগেডিয়ার মোহাম্মদ জিয়াউল হক, যিনি পরে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল হয়েছিলেন, তিনি 1967 সালে জর্ডানে প্রশিক্ষণ দিতে, সেখানকার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে গিয়েছিলেন। আর 1970-এ তিনি মানে জিয়াউল হক সরাসরি জর্ডানের রাজা হুসেনের প্যালেস্টাইন মিশনে জড়িত হয়েছিলেন। কি মিশন? মিশনটা হচ্ছে 1970-এর সেপ্টেম্বরে যখন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলি জর্ডানীয় রাজকীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছিল, জিয়াউল হক সরাসরি সামরিক অভিযানের দায়িত্ব নিয়েছিলেন জর্ডানের হয়ে। ফলাফল পাকিস্তানি বাহিনীর হাতে মাত্র 11 দিনে সরকারি হিসেবে 10,000 এবং বেসরকারি হিসেবে প্রায় 25,000 ফিলিস্তিনি নিহত হন, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক সাধারণ ফিলিস্তিনি মুসলিম। আজ আবার যখন সেই পাকিস্তানি সেনাদের হাত দিয়ে আবার প্যালেস্টাইনের মানুষদের দমন করার সম্ভাবনা এসেছে, তখন পাকিস্তানি জনতা, এমনকি পাকিস্তানি মিডিয়া পর্যন্ত ফেটে পড়েছে প্রবল বিক্ষোভে। পাকিস্তানের মিডিয়া এখনো বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়ার মতো ওই ইউনুস ভজনাতে, জামাত ভজনাতে নিজেদেরকে সেই স্তরে নামিয়ে আনেনি। মানুষ পাকিস্তানে নেমে এসেছে রাস্তায়, স্লোগান তুলেছে আসিম মুনিরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে লোভ এবং বিশ্বাসঘাতকতার অভিযোগ উড়ে বেড়াচ্ছে সারা পাকিস্তানে। মুসলিম জনতা ইসলামের রক্ষক হিসেবে যে আসিম মুনির নিজেকে প্রচার করতেন, তিনি এখন ঈশ্বরের, আল্লাহর উম্মার প্রতি বিশ্বাসঘাতক হিসেবে মানুষের ঘৃণা কুড়োচ্ছেন। কেবল দেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ আজ এই প্রশ্ন তুলছে যে পাকিস্তানের সেনা কি শান্তিরক্ষা বাহিনী, নাকি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আছে, নাকি ভাড়াটে সেনা হিসেবে, মার্সেনারি হিসেবে তারা কাজ করে, যারা টাকার বিনিময়ে যাকে খুশি তাকে মারার বরাত নেয়। আজ পাকিস্তান নিয়ে এই কথাগুলো তুললাম, প্রথমেই বলেছি যে জন্যে সেই ঘটনাটা, সেটা হচ্ছে বাংলাদেশে আজ যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে। সারা বাংলাদেশ আজ যে তীব্র গৃহযুদ্ধের মুখোমুখি এসে দাঁড়িয়েছে, তার মূলে আছে বাংলাদেশেরই কিছু সংখ্যক মানুষের তীব্র পাকিস্তান প্রেম এবং সেই সঙ্গে তীব্র ভারত বিরোধিতা। অর্থাৎ পাকিস্তানের শত্রু ভারত, অতএব বাংলাদেশের শত্রু ভারত। আর
এই প্রেম ও বিরোধিতার মূলেও আছে আরেকটি জিনিস, সেটা হচ্ছে ধর্ম। পাকিস্তান মুসলিম দেশ, তাই সে আমার মিত্র, আর ভারত হিন্দু প্রধান দেশ, তাই আমার শত্রু। তাই ভারত যতই আমার পাশে দাঁড়াক, এর বাইরে আর কোনো কারণ নেই। যারা এই রাজনীতি দিয়ে জ্বালিয়ে দিচ্ছে আজ বাংলাদেশকে, তাদের উদ্দেশ্যে বলি, ধর্ম দিয়ে শত্রু মিত্র বিচার করবেন না। যে ভূ রাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ও ভারত, তাতে শত্রুতার অবকাশ নেই। এটা ভারতের ক্ষেত্রেও যেমন মিথ্যে নয়, সত্যি, কিন্তু তার চেয়ে ঢের বেশি সত্যি বাংলাদেশের ক্ষেত্রে। কারণ ভারত অনেক বড় দেশ, বাংলাদেশ অনেক আয়তনেও ছোট্ট, সমস্ত দিকেই ছোট্ট দেশ। সুতরাং এখনো সময় আছে। তীব্র ভারত বিরোধিতার ঢেউয়ে ভেসে বাংলাদেশের বড় সর্বনাশ করবেন না। মুখে লাগাম দিন, নইলে কিন্তু অনেক বড় মূল্য দিতে হবে। যেভাবে মূল্য দিতে হয়েছে ও হচ্ছে আজ ইউক্রেনকে, যেভাবে ইউক্রেনের বিস্তীর্ণ ভূখণ্ড চলে গেছে রাশিয়ার হাতে, তেমন ভাবে বাংলাদেশের ভূখণ্ড যদি ভারতের দখলে যায়, অবাক হবেন না, অবাক হওয়ার কিছু নেই। রাশিয়াকে আমেরিকা, ইউরোপ যেমন স্যাংশন দিয়েও, বহু রকমের বিরোধিতা দিয়েও করেও, অস্ত্রশস্ত্রের সাহায্য করেও যেমন কিচ্ছু করতে পারেনি, ভারতকেও কেউ কিচ্ছু করতে পারবে না। এটা জেনে নিন, শুনে নিন। কেউ আসবে না বাংলাদেশের পাশে, চীন তো আসবেই না, পাকিস্তানকে খুঁজে পাওয়া যাবে না, দেখে নেবেন। আল্লাহ সুবুদ্ধি দিন বাংলাদেশের বালো খিল্ল এই বদমাশদের। ধন্যবাদ।